আজকে মোদি যে কথা বলে, কথা শুনলে গা রিরি করে। মোদির কথাটা শুধু ইন্ডিয়ার মুসলমানদের গায়ে লাগে তা না। মোদি যে কথাটা বলেছে, দি মুসলিমস আর দ্য ইন্ট্রুডার্স ইন ইন্ডিয়া, আমরা নাকি অনুপ্রবেশকারী, মুসলমানরা নাকি ভারতবর্ষে অনুপ্রবেশকারী। কেমনে মুসলমানরা ভারতবর্ষে অনুপ্রবেশকারী হবে কেন? একসময় তো সম্রাট অশোকের আমলে কলিঙ্গ যুদ্ধের পরে অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তখন সারা ভারতবর্ষ বৌদ্ধ হয়ে গিয়েছিল। সেই বৌদ্ধ থেকে আবার সেন বংশের আমলে এসে সবাই আবার হিন্দু হলো। এই কারণে কি আমি ভারতের হিন্দুদেরকে বহিরাগত বলবো? বাংলার মুসলমান হয়েছে 1204 খ্রিস্টাব্দে, যেদিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই দেশে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেছিল। তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাংলায় মুসলমানের সৃষ্টি হয়েছে। কি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে? বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে, ঘটছে, ঘটে আসছে। গত 15 বছর যাবৎ এই দেশটাকে একটা নিবর্তনমূলক স্বৈরাচারী শাসক মানুষের কণ্ঠ রোধ করে ক্ষমতায় বসে আছে, দখল করে রেখেছে। ইতিমধ্যে গত 7ই জানুয়ারি তারা নির্বাচনের নামে, একটা জাতীয় নির্বাচনের নামে একটা প্রহসন করেছে। জাতীয় সংসদ নির্বাচন তারা যাকে বলতে চায়, মানুষ যেখানে ভোট দিতে যায়নি। এখন আবার শুরু হয়েছে আর একটা মশকরা, উপজেলা নির্বাচন নিয়ে। এই সব কিছুর মধ্যেও একটা দেশের পরিবর্তনের জন্য এই সরকার পরিবর্তন অবশ্যম্ভাবী। পরিবর্তন না হলে দেশ বাঁচবে না, দেশের মানুষ বাঁচবে না, মনুষ্যত্ব বিবেক বাঁচবে না। গণতন্ত্র তো চলেই গিয়েছে, সামান্যতম নিঃশ্বাস নেওয়ার জায়গাও থাকবে না। কাজেই মানুষের জন্যই এই সরকারের পতন এবং পরিবর্তন দরকার। সেটা এখন নির্ভর করবে সাবজেক্টিভ ফোর্স এবং অবজেক্টিভ কন্ডিশন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স কিভাবে আসে তার উপরে। এখন আমার মনে হচ্ছে সেটা হলো যে আমরা যতটুকু আন্দোলনের রাজপথের দিকে যাচ্ছি আন্দোলনে, তার চেয়েও বেশি সরকার নিজের ভারে, অর্থনৈতিক রাজনৈতিক ভারে সরকার পড়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে। এবং এই সরকারের প্রতি সারা পৃথিবীর ঘৃণাবোধ। কয়েকদিন আগে আমেরিকার একজন কূটনীতিক এসেছিলেন, তার নামটা সবাই জানেন আপনারা, আমি আর তার নামটা এইভাবে বলতে চাই না। সবাই বলল সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু এই সোকল সরকারের সাথে মীমাংসা হয়ে গেছে। কিন্তু আমরা পরশুদিন দেখতে পেলাম এমন একটা ঘটনা এই দেশে ঘটেছে যেটা আগে কোনোদিন ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে কিনা আমি জানি না। একজন প্রধান সেনাপতি, যিনি দীর্ঘদিন বিডিআরের নামটা আসে না, বিজেপির চিফ ছিলেন এবং দীর্ঘদিন যিনি প্রধান সেনাপতি ছিলেন বাংলাদেশে, তার উপরে, তার পরিবারের উপরে যে এম্বার্গো এসেছে, স্যাংশন এসেছে, এটা তো আমি মনে করি এই দেশের সমস্ত বর্তমানে এই যে অবৈধ সরকারের উপরেই আমেরিকার যে মনোভাব, এটা সুস্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। এবং যে কোনো সময় আমেরিকা যদি এই মনোভাবের ব্যাপারটাকে বিস্তৃত করে, তাহলে এই সরকার পরিবর্তন বা এই সরকারের পতন অবশ্যম্ভাবী। এই সরকার একটা জায়গাতে টিকে আছে, আমার ধারণা সেই জায়গাটা হলো ভারতের মোদী সরকার এবং ভারতের নির্বাচন। সেই ভারতের মোদী সরকার যেটা একটা সাম্প্রদায়িক সরকার। আমি সব সময় বলি, আমার জীবনের রিস্ক নিয়ে কথা বলি আমি, কারণ আমার বয়স এখন 76.5 বছর। মৃত্যুটা আমার কাছে এখন স্বাভাবিক হয়ে এসছে এবং সেই মৃত্যুর আগে আমি আমার চেতনার স্তরে আমার বিবেক দিয়ে কিছু সত্য কথা মানুষকে জানিয়ে যেতে চাই। ভারতবর্ষ ভাগ হলো, সেই ভাগে কার কি দোষ ত্রুটি ছিল, জিন্নার কতটুকু, গান্ধীর কতটুকু,
নেহেরু কতটুকু দায়ী, সোহরাওয়ার্দী কতটুকু দায়ী, তার চেয়েও বড় কথা হলো ভারতবর্ষ বাস্তবতা হলো ভাগ হয়ে গেল। তার চেয়েও কঠিন বাস্তবতা হলো ভারতবর্ষের দুইটা সবচেয়ে বড় প্রভিন্স, যে প্রভিন্সের প্রধানকে, সংসদীয় প্রধানকে বলা হতো প্রধানমন্ত্রী, সেই দুইটা প্রভিন্স বাংলা এবং পাঞ্জাব ভাগ হয়ে গেল। এবং দুর্ভাগ্যক্রমে বাংলা এমনভাবে ভাগ হলো, 28 জেলার বাংলায় 11 জেলা পড়ল পশ্চিম বাংলায়, আমরা পূর্ব বাংলা পাইলাম 17 জেলা। রাজনীতি শুরু হলো, ঠিক আছে, প্রথম প্রথম ভালোই চললো। তারপর একটা পর্যায়ে এসে দেখা গেল পাকিস্তানে সামরিক শাসন আসলো, আইয়ুব খান আসলো, সাম্প্রদায়িকতা আসলো, সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসলো। মুসলিম লীগের মধ্যে দুইটা ভাগ ছিল, দুইটাই ধর্মের নামে রাজনীতি করত, একটা ছিল কম সাম্প্রদায়িক, একটা ছিল একদম অন্ধ সাম্প্রদায়িক। আইয়ুব খানের আমলে অন্ধ সাম্প্রদায়িক শক্তি মুসলিম লীগের নামে ক্ষমতায় ছিল, যে কারণে হিন্দুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে 65 সনের যুদ্ধের পরে হিন্দু তাড়ানো শুরু হলো। ওখানে পাঞ্জাবে আবার লাখ লাখ মুসলমান, 20 লক্ষ মানুষ দুই পারে নিহত হলো। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আমি যে কথাটি বলতে চাই, বাংলা ভাগ হয়ে গেল। কার দোষে হলো, কেন হলো, আজকে সেই কথাটি বলে নিজের বিবেককে আর ভারাক্রান্ত করতে চাই না। আজকে যখন পশ্চিমবাংলা নির্বাচনটা আমি যখন দেখি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার দল তৃণমূল কংগ্রেস যুদ্ধ করছে, এবং সেই যুদ্ধটা করছে দিল্লিওয়ালাদের বিরুদ্ধে, গুজরাটওয়ালাদের বিরুদ্ধে। কালকে আমি শুনলাম বক্তৃতা করছে গুজরাটওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধ। এমনকি মহারাষ্ট্র, যাদেরকে মারাঠি বলা হয়, তারাও এখন গুজরাটিদের বিরুদ্ধে যুদ্ধ। গুজরাট হলো মোদি, গুজরাট হলো অমিত শাহ, এবং আমি শুনেছি সেখানকার নাকি 9 জন সেন্ট্রাল মিনিস্টার আছে। একটা প্রভিন্স যা বাংলার প্রায় অর্ধেক, গুজরাট, পশ্চিম বাংলার অর্ধেক, আর ফুল বাংলার 4 ভাগের 1 ভাগ। সেই গুজরাটের নাকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ 9 জন মন্ত্রী আছে। আমি না কি বললাম, তবে 7 জনের কম অবশ্যই না। এবং পশ্চিম বাংলা এখন আমার কাছে মনে হইতে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, যে ইতিহাসের বারবার যে ইতিহাস এসেছে, বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই। বাংলার রাজধানী ছিল গৌড় দিল্লিকে মানে নাই, নদিয়া দিল্লিকে মানে নাই, পান্ডুয়া দিল্লিকে মানে নাই, সোনারগাঁও দিল্লিকে মানে নাই, সর্বশেষ মুর্শিদাবাদ দিল্লিকে মানে নাই। এখন আমি দেখতে পাচ্ছি বাস্তবতার কারণে কলকাতা দিল্লিকে মানতে চাচ্ছে না। কারণ তাদের মুখে যে নতুন স্লোগানটা এসে গেছে, যে স্লোগানটা আমরা পূর্ব বাংলার বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা একত্রে শুনে দিতাম, যে স্লোগানটা জয় বাংলা, সেই জয় বাংলা স্লোগানটা আমি দেখছি এখন পশ্চিম বাংলার বেশিরভাগ মানুষের মুখে এসে গেছে। এবং আমার ধারণা 42টা পার্লামেন্ট সিটের মধ্যে পশ্চিম বাংলায় বেশিরভাগ, অধিকাংশ, এবং খুব বেশি অধিকাংশই তৃণমূল কংগ্রেস জিতবে, যাদের মুখের স্লোগানটা হলো জয় বাংলা। আমি আজকে একটা কথা খুব সুস্পষ্টভাবে বলতে, কেন এই স্লোগানটা আসলো? এই স্লোগানটা আসলো, ইন্ডিয়া একটা সাম্প্রদায়িক শক্তি দখল করে বসেছে। ওই যে আরএসএস 1925 সনে জন্মগ্রহণ করেছিল, সেই যে আরএসএস, যারা সাম্প্রদায়িকভাবে ভারতকে ভাগ করার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছিল, সেই আরএসএস এরই মুখপাত্র হিসাবে বিজেপি ক্ষমতা এসেছে। এবং আজকে মোদি যে কথা বলে, কথা শুনলে গা রিরি করে। মোদির কথাটা শুধু ইন্ডিয়ার মুসলমানদের গায়ে লাগে তা না। মোদি যে কথাটা বলেছে, দি মুসলিমস আর দ্য ইন্ট্রুডার্স ইন ইন্ডিয়া, আমরা নাকি অনুপ্রবেশকারী, মুসলমানরা নাকি ভারতবর্ষে অনুপ্রবেশকারী। কেমনে? মুসলমানরা ভারতবর্ষে অনুপ্রবেশকারী হবে কেন? একসময় তো সম্রাট অশোকের আমলে, কলিঙ্গ যুদ্ধের পরে অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, তখন সারা ভারতবর্ষ বৌদ্ধ হয়ে গিয়েছিল।
সেই বৌদ্ধ থেকে আবার সেন বংশের আমলে এসে সবাই আবার হিন্দু হলো। এই কারণে কি আমি ভারতের হিন্দুদেরকে বহিরাগত বলবো? ঠিক তেমনি একসময় আমি বৌদ্ধ ছিলাম, একসময় হিন্দু ছিলাম আমার পূর্বপুরুষ, এবং আমার পূর্বপুরুষ পরবর্তী সময়ে মুসলমান হয়েছে। 10 পুরুষ 15 পুরুষ আগে। কবে বাংলার মুসলমান হয়েছে? 1204 খ্রিস্টাব্দে, যেদিন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই দেশে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেছিল। তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাংলায় মুসলমানের সৃষ্টি হয়েছে। আমি যে কথাটা বলতে চাই, এই যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, উপজাতি, যত জাতি আছে, আদিবাসী, নমশূদ্র, মতুয়া, যত রাজবংশী, যত বলেন পৃথিবীতে, আমার কাছে এত ঘৃণা লাগে। ভারতের মতো দেশের একটা প্রধানমন্ত্রী যে বক্তৃতা করে, এগুলা নিম্ন শ্রেণীর সাম্প্রদায়িক লোকেরা ওই বক্তৃতা করে না। ওই মতুয়ারা কি, ওই রাজবংশীরা কি, মানে গ্রুপ 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 গ্রুপ, ধর্মের নামে, জাতির নামে, উপজাতির নামে সমস্ত ভারতবর্ষকে মোদি খণ্ড খণ্ড করে দিচ্ছে। এবং এটা যে ভারতবর্ষের জন্য কত বড় সংকেত, শনি সংকেত, এটা বলে শেষ করা যাবে না। তার বিরুদ্ধেই হলো এক সময় সংগ্রাম ছিল, এখনো সংগ্রাম আছে টোটাল ভারতবর্ষে। কারণ ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নাম হলো ভারতবর্ষ। সেই ফাইটটা এখন চলতেছে ভারতবর্ষে। মোদি যদি আবার ক্ষমতায় আসে, ওই যে আমার দেশের শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা নিজে, উবায়দুল কাদেররা যারা টেবিলে বৈশা থাকে উবায়দুল কাদেরকে ঘেরাও করে, এরা হইল মোদির, অমিত শাহ দাস, কৃতদাস। আমি আবারও বলছি, এই কৃতদাস, এদেরকে কৃতদাসের কি বলবো আমি? কালকে সোকল্ড একটা পররাষ্ট্রমন্ত্রী, ওর নাম নাকি হাসেন আলী না হুসেন আলী, হাসেন, বাচ্চা একটা ছেলে, সে বলতেছে না না, ইন্ডিয়াতে যে গিয়া মারা গেছে আমাদের এমপি, এই কথাটা তাদেরকে দোষারোপ করা যাবে না। মানে মনে হতেছে আমাদের বাপের বাপ লাগে, দাদা লাগে। আমি এই কথাটা বলতে পারবো না যে ইন্ডিয়াতে মানুষের জীবন নিরাপত্তা নাই। কারণ কলকাতাতে যদি আমার এমপি মারা যেতে পারে, বুঝতে হবে কলকাতাতে এমপি মারা যাওয়ার মতো একটা অন্ধকার আছে। এই কথাটা বললে কি দোষ? ও বলে না না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, আমাদের বাপ লাগে। কার বাপ লাগে? আমি এই কারণে বলছি, যদি মোদি থাকে, তো এই যে কৃতদাসরা আছে, এই কৃতদাসরা এই দেশে মোদির নামে যে অত্যাচারটা করবে, সেটা ভারতবর্ষ থাকবে না, বাংলা থাকবে না, পশ্চিম বাংলা থাকবে না, মানুষ থাকবে না, মানবতা থাকবে না। এই দক্ষিণ পূর্ব এশিয়া একটা সাম্প্রদায়িক একটা শক্তিতে পরিণত হবে। আমি সেই কথাটাই বলতে চাই। এবং আমার মনে হয় বিশ্ব নাগরিক হিসাবে আমার চাওয়া, ভারতবর্ষ সাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসুক, যে শক্তির মাধ্যমে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা, এইরকম ধরনের একটা পরিবেশ সৃষ্টি হবে। ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার, সেই একটা পরিবেশের সৃষ্টি হবে। সেই পরিবেশটা সৃষ্টি হোক। ইন্ডিয়াতে 7 স্তরের ইলেকশন হচ্ছে, তাদের ব্যাপার, 5 স্তর চলে গেছে। সামনে 25 তারিখে একটা ভোট আছে, আর 1 জুন একটা ভোট আছে। মানে কাল দিন পরে 25 তারিখে একটা ভোট আছে, আর 1 জুন একটা ভোট আছে। প্রথমত আমি চাইব ভারতবর্ষ গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসুক। পশ্চিমবাংলাতে অবশ্যই চাব, কারণ এই পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলার একজন কবিকে ধরে পড়তাম, বিপদে বুড়ে রক্ষা করো এনহে মূল প্রার্থনা, বিপদে আমি না যেন করিব, সেই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবাংলা, সেই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে চিনে আমি ব্যাকরণ শিখেছি, সেই যে মধুসূদন দত্ত, যে মধুসূদন দত্ত বলেছে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে, সেই যে মধুসূদন দত্ত, সেই যে আমার কবি নজরুল ইসলাম, সেই চুরুলিয়া
বর্ধমানের চরুলিয়াতে যিনি বলেছেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিরকর হিমাদ্রির। সেই 1818 সন থেকে রাজা রামমোহন রায়, পরবর্তী সময়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পরবর্তী সময়ে মধুসূদন দত্ত, তার পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, তার পরবর্তী সময়ে নজরুল ইসলাম, তার পরবর্তী সময়ে আমি ভাগ্যবান ব্যক্তি যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি সেই গ্রামের একজন মহামনীষী আনন্দমোহন বোস, যিনি এই দেশে একটা রাজনৈতিক দলের প্রথম জন্ম দিলেন। 1875 ছিলেন ছাত্র ফেডারেশন, 1875 সাল উনি ছিলেন প্রেসিডেন্ট, সুরেন্দ্র মোহন ব্যানার্জি ছিল সেক্রেটারি। সেই পদ ধরেই কংগ্রেস, সেই কংগ্রেসের পদ ধরে আস্তে আস্তে ধীরে বাংলা ভাগ হলো। সেই রবি ঠাকুররা আসলেন, ব্যারিস্টার এ রসুলরা আসলেন, এই দেশের বিপিন পালেরা আসলেন, সমস্ত হিন্দু মুসলমানরা আসছে, আনন্দমোহন বসুরা আসলেন, বঙ্গরদ হলো, মুসলিম লীগের সৃষ্টি হলো। এই সব কিছু মিলেই আমি বলছি এই যে বাংলা, জীবনানন্দ দাশের বাংলা, সেই বাংলায় সাম্প্রদায়িকতা আসুক। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র সেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সে। সেই যে জীবনানন্দ দাশের বাংলা, সেই বাংলায় যাতে সাম্প্রদায়িক শক্তি, আমি দেখতেছি অনেক বেয়াদ্দব। বাংলাদেশেও এত বেয়াদ্দবি বক্তৃতা সরকারি দল করে না, ওইখানের কিছু দিল্লিওয়ালাদের পা চাটা পায়রবি করা কিছু লোক সেখানে বক্তৃতা করে বেয়াদ্দবের মতো। আমার কাছে ভালো লাগে না, আমি তাদের কাছ থেকে আরো শালীনতা আশা করি। কাজে আমি বিশ্বাস করি বাংলায় একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শক্তি অন্তত বাংলায় ক্ষমতা থাক, তাইলে অন্তত বছরে একবার হইলেও মানে কলকাতায় একবার যেতে পারবো, না হলে যাওয়ার মতো আর পরিবেশ এই দেশে থাকবে না। এবং বাংলাদেশটা আস্তে আস্তে ধীরে ধীরে সাম্প্রদায়িক শক্তি কবলিত হয়ে যাবে, আমরা দাসানুদাস হয়ে যাব। সেই কারণে আমি চাই ইন্ডিয়াতে একটা গণতান্ত্রিক শক্তি খুব আসুক।